পিস্তল ফেলুন, না হলে ওর গলায় পুষ পড়বে কিন্তু। আরবিন কোনো কিছু ভাবার সময় দিল না, হাত থেকে পিস্তলটা ফেলে দিল সঙ্গে সঙ্গে। তারপর শিহাব বলল, আমার বাবাকে ছাড়ুন। আরবিন কোনো কথা বলল না, পেছন দিকে তাকালো। দূরে বাশার আর তার সঙ্গীকে আটকে নিয়েছে সেনা সদস্যরা। আরবিন এবার সামনের দিকে তাকালো। শিহাব তটস্থ। শিহাবের পেছনে এক নজর দেখে ইশারা করে আরবিন 2 হাত উঁচু করে সতর্কতার সাথে বলল, ওকে। আরবিন চূড়ান্ত ইশারা করতেই শিহাবের পেছন থেকে একজন আর্মি অফিসার পা টিপে এগিয়ে এসে চোখের পলকে শিহাবকে ধরে টান দিল। শিহাব পড়ে যেতে যেতে উঠে দাঁড়ালো। হৃদি তখনও দৃঢ় হয়ে দাঁড়িয়ে, জ্ঞান শূন্য হয়ে গেছে যেন ও। শিহাব শেষ প্রচেষ্টা করতে ছাড়ল না। আর্মি অফিসার ওর হাত ধরে টান দিতে যাবে, তখনই শিহাব হাতের ছুরিটা হৃদির পিঠে বসিয়ে দিল। হৃদি ছিটকে সরে গেল। কয়েকজন অফিসার এগিয়ে এসে শিহাবকে আটক করতেই আরবিন দ্রুত এগিয়ে গেল হৃদির দিকে। হৃদি ওকে কাছে আসতে দেখা মাত্রই যেন প্রাণ ফিরে পেল। ছুটে এসে আরবিনের বাহুর মাঝে হাত গলিয়ে ওকে জড়িয়ে ধরল খুব শক্ত করে। তারপর হু হু করে কেঁদে ফেলল। আরবিন ওর মাথা নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলল, শান্ত হও, কিচ্ছু হয়নি, আমি আছি তো। মরে যেতাম, ভেবেছিলাম আপনি আসবেন না। আমার জান এদিকে চলে যাচ্ছে আর আমি আসবো না? আশ্চর্যজনক কথাবার্তা। আপনি তো আমাকে ভালোবাসেন না, আমার মরণেও আপনার কিছু যায় আসে না। তাহলে আসলেন কেন? কেন বাঁচালেন আমাকে? মরে যেতে দিতেন, বেঁচে যেতাম তো এত যন্ত্রণা অবহেলা থেকে। হৃদি আরবিনের বুক থেকে মুখ উঠিয়ে কিছুটা অভিমানের সুরে কান্নারত অবস্থায় কথাগুলো বলল। আরবিন কিছুক্ষণ নীরবে ওর দিকে তাকিয়ে ধরে ওকে শক্ত করে আঁকড়ে ধরল। নিজের বুকের সাথে মিশিয়ে ওর মাথায় হাত রেখে বলল, ভালোবাসার কথা তো বলতে পারবো না, তবে আমি তোমার প্রতি দুর্বল, মারাত্মক দুর্বল। আজ টের পেলাম, এর আগে কোনো দিন কারোর ওপর এতটা দুর্বল হইনি। কেন বলো তো? তুমি কি অন্যরকম সম্মোহন, সবার থেকে আলাদা, নাকি আমার ভ্রম? আজ প্রথমবার আরবিনের ঘরে এসেছে হৃদি। পরিপাটি গোছানো ঘর, ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় ঘরটা মনের মতো করে সাজানো। আরবিনের পছন্দ আর রুচিবোধ দেখে ভীষণ অবাক হলো হৃদি, সাথে উৎফুল্লও। তবে মুখে তা প্রকাশ করলো না। বিছানার ওপর উবুর হয়ে শুয়ে আছে হৃদি। আরবিন ওর পিঠ থেকে শাড়ির আঁচল সরিয়ে দিয়ে আঘাতপ্রাপ্ত স্থানে ড্রেসিং করিয়ে দিচ্ছে। আরবিন চেয়েছিল হৃদিকে হসপিটালে নিয়ে যেতে, কিন্তু হৃদি জেদ ধরল। আঘাত যেহেতু গুরুতর নয়, তাই হসপিটালে সে কোনো মতেই যাবে না। তার চেয়ে বাড়ি ফিরলেই শান্তি। অগত্যা আরবিনের ওকে কোয়ার্টারে নিয়ে আসতে হলো। হৃদি মুখ চেপে কিছুক্ষণ পরপর ফুপিয়ে কেঁদে উঠছে। আরবিন সেটা টের পাচ্ছে, কিন্তু কিছু বলছে না। কান্নার মাত্রা যখন বেড়েই চলতে লাগলো, থামাথামির কোনো নামই নেই, তখন আরবিন অধৈর্য হয়ে জোরে একটা ধমক দিল হৃদিকে। তাতে বরং উল্টো প্রতিক্রিয়া হলো। হৃদি আরও জোরে জোরে কাঁদতে লাগলো। পিঠে মলম লেপটে দিয়ে আরবিন ওর হাতের বাহু ধরে টেনে বসিয়ে দিল ওকে। হৃদি আরবিনের মুখোমুখি বসে চুপ হয়ে গেল হঠাৎ। গলা দিয়ে আর কোনো স্বর বের হচ্ছে না। আরবিন ওর হাত চেপে ধরে বলল, তোমাকে আমি মেরেছি? হৃদি মুখ নুয়ে চুপ করে থাকে, কোনো জবাব দেয় না। আরবিনই বলে, তাহলে কাঁদছো কেন? নিজের বোকামির জন্য। হৃদি এবার মুখ খুলে। আরবিন একটা দীর্ঘশ্বাস ফেলে দাঁতে দাঁত পিষে বলে, বোকামি নয়, বরং বলো অতিরিক্ত ফালতু জেদের জন্য। সরি। সরি বলে চকিতে মুখ তুলে তাকায় হৃদি। তারপর আরবিনের হাতের বাহু আঁকড়ে ধরে বলে, এই, আপনি না কিছুক্ষণ আগেও ভালোবেসে কথা বলছিলেন, আবার এখন এভাবে কথা বলছেন কেন? ভালোবেসে? কখন? আমি ভালোবেসে কথা বলতে পারি না দিদি। যদি কিছু বলেও থাকি তাহলে ভুলে যাও। না না না, ভুলবো কেন? এরপর থেকে যা বলবেন সব ফোনে রেকর্ড করে রাখবো, পরে পাল্টি খেলে তখন কানের কাছে ধরে রেকর্ডগুলো শোনাবো। আচ্ছা ছাড়ো, এখন আমার কথা শোনো। হৃদিকে কিছুটা টেনে এগিয়ে নিয়ে কথাটা বলে আরবিন। হৃদি ওর চোখে চোখ রেখে সব কথা শোনার জন্য প্রস্তুত হয়। মুখে বলে, আপনি যা বলবেন সব শুনতে রাজি, বলুন। বাহ, সুমতি হলো নাকি?
মোটেও না, আমি ভুল করেছি। শুধরে দেওয়ার দায়িত্ব আপনার। পারেন না কেন শুধরাতে? শুধু তো বকাঝকা করেন। আর কি? কিছু না। তুমি জানো রিদি, এই বাসার লোকটা কতটা নোংরা? ওর ছেলেও। ওরা আমাদের দেশের জন্য কত ক্ষতিকর জানো? আগে বুঝতে চাইতাম না, আজ বুঝেছি। ওরা আমাদের দেশটাকে ধ্বংস করে দিতে চায়। আরবিনের আনন্দের চোখে জল উঠে হঠাৎ হৃদির কাঁধ চেপে ধরে জিজ্ঞাসা করে, তাহলে তুমি এই দেশের জন্য কিছু ফিল করতে পারছো? পারছি। আরবিন হৃদিকে টেনে কিছুক্ষণ নিজের সাথে মিশিয়ে রাখে। হৃদি নিজের থেকেই তখন বলে, ওরা যখন নিজেদের মধ্যে বলাবলি করছিল ওর ইনফরমেশন বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাচার করে দেবে, পুরো দেশের রাজনৈতিক পরিস্থিতি অর্থ বাজারে ধস নামিয়ে ছাড়বে, তখন জানেন প্রথমবারের মতো আমার খুব দুশ্চিন্তা হচ্ছিল। তখন আমি ফিল করতে পারলাম এই দেশটা আমারও, এই দেশের জন্য আমারও চিন্তা হয়। এইটুকুই যথেষ্ট, আর কিছু চাই না। আমাকে না? তোমাকে চেয়ে কি হবে? তাহলে ছেলে মানুষই বাদ দাও। আপনি ওইখানে আমাকে সিকিউর করার পরে কি যেন বলছিলেন, বলুন না আরেকবার। ভুলে গেছি কি বলেছিলাম। আমি মনে করিয়ে দিই? না থাক। না, মনে করিয়ে দিই। আপনি বলেছিলেন আমি আপনার দুর্বলতা। এতটা দুর্বল এর আগে কারো উপর হননি যতটা আমার ওপর। চুপ করো। আরবিন হৃদির মুখ চেপে ধরে থামিয়ে দেয়। হৃদি অভিমানের দৃষ্টিতে চেয়ে থাকে আরবিনের দিকে। তখন আরবিন ধীরে ধীরে ওর চোখে চোখ রাখে দৃঢ়ভাবে, তারপর বলে, কিছু কথা বলি, শুনবে? বলুন। তোমার সাথে আমি কখনোই থাকতে চাইনি দিদি, তোমাকে আমার সাথে জড়াতেও চাইনি। কারণটা বহুমুখী। তোমার সাথে আমার মতের মিল নেই, তাও একটা গুরুতর বিষয় নিয়ে। তুমি অনেক কিছুই বুঝতে পারো না, তোমাকে চাইলেও বোঝানো যায় না। মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তুমি প্রচণ্ড আমার প্রফেশনের বিরোধী। তোমাকে আমার বিরুদ্ধে, আমার কাজের বিরুদ্ধে অনেকে উস্কে দিতে পারত। এতে তোমার আমার দুজনেরই ক্ষতি। লাস্ট টাইম আমাদের ওপর হামলা হওয়ার পরেই এই ব্যাপারটা নিয়ে আমার আশঙ্কা বেড়ে গিয়েছিল। এজন্য তোমাকে একটা জঘন্যতম শাস্তি দিয়ে দূরে সরাতে চেয়েছিলাম সারা জীবনের জন্য। যদিও সেটা আমার ভুল, জানি না তোমার কাছে আসলে কি হয়, শাস্তিটা অন্যভাবেও দিতে পারতাম। কিন্তু সে যাক। বাসার আর ওর লোকজন ফলো করছিল আমাদের কন্টিনিউয়াসলি, পিছু ছাড়েনি। তারপর তোমাকে ফাঁদে ফেললো এইভাবে, আর তুমিও রাগ জেদ দেখাতে গিয়ে ফাঁদে পা দিয়ে ফেললে। আজ সামান্য কয়েক মুহূর্তের জন্য বেঁচে গেল। আমি না আসলে কি হতো? মরে যেতাম। বেঁচে থাকার আশা তো ছেড়েই দিয়েছিলাম। আপনি প্রতিনিয়ত আমাকে নিঃশেষ করে দিয়েছেন। কেন করেছেন এরকম? কেন কেন? হৃদি আরবিনের শার্টের কলার চেপে ধরে কাঁধ ঝাঁকে প্রশ্নটা করে। ওর চোখের কোণে অশ্রুকণা জমেছে। আরবিন তা খেয়াল করে দেখে, তারপর হঠাৎ চল শক্ত করে বলে, আমি তোমাকে নিঃশেষ করিনি রিদি, তুমি নিজেই নিজেকে ধ্বংস করেছ। পারলে আমাকেও ধ্বংস করে দিতে। এর জন্য আমি নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে নিয়েছি। আগে যা কিছু হয়েছে ভুলে গেছি। হৃদি আরবিনের কথাটা শুনে মাথা তুলে তাকায়। এতটা পাষাণ। দু হাত দূরে ছিটকে সরে যায় হৃদি। আরবিন ওকে ধরতে গেলেই ও হাত উঠিয়ে মাথা নাড়িয়ে বলে, না না না, ছোবেন না আমাকে, ঘৃণা লাগছে আমার। তারপরই হঠাৎ হাঁটুতে মুখ গুজে কাঁদতে শুরু করে হৃদি। কাঁদতে কাঁদতে বলে, আপনি এত যন্ত্রণা না দিয়ে বরং একেবারেই মেরে ফেলুন না আমাকে। না না না, আপনি তো আমাকে বহু আগেই মেরে ফেলেছেন। বিয়ের প্রথম যেদিন কাছে এসেছিলেন সেদিন। ওই দিনের পর থেকে আমি আর নিজের মধ্যে থাকি না। আপনি আমাকে থাকতে দেন না। এমন কেন আপনি? আমি এমনই রিদি, তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তুমি নিজেই উটকো এক একটা চিন্তা ভাবনা করে কষ্ট পাও, এটা তোমার প্রবলেম। আমি আপনার সঙ্গে থাকবো না, আর এক মুহূর্তও না। অ্যাজ ইউর উইশ। হৃদি হঠাৎ কান্না বন্ধ করে হাঁটু থেকে মুখ উঠালো। বিস্ময়ে ক্ষুব্ধ চাহনিতে মিনিট খানেক দেখলো আরবিনকে। আরবিন বেপরোয়াভাবে বিছানার উপর আতশোয়া হয়ে দেখছে হৃদিকে। হৃদি বিছানা থেকে নামলো দ্রুত। ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে শাড়ির আঁচল ঠিকঠাক করে নিজেকে পরিপাটি করে নিল। চোখের নোনা জল মুছে নিল। তারপর আরবিনকে একবার শক্ত চাহনিতে দেখে দরজার বাইরের দিকে পা বাড়াতেই আরবিন কিছুটা রাশভারী গলায় বলে উঠল, যাবে আর কোথায়? দিন শেষে তো আমার কাছেই ফিরতে হবে। হৃদি থমকে দাঁড়ালো হঠাৎ। ঘুরে দাঁড়িয়ে দৌড়ে এসে আরবিনের বুকে ঝাঁপিয়ে পড়ে ওর শার্ট চুল টেনে ছিঁড়ে ফেলতে লাগলো পারলে। কাঁদতে কাঁদতে বলল, আপনি মেরে ফেলুন আমাকে।
2 হাতে গলা চেপে ধরে মেরে ফেলুন। এত যন্ত্রণা দিয়ে প্রতিদিন না মেরে একেবারে মেরে ফেলুন, তাতে বরং বেঁচে যাই। মরা কি এত সোজা? মৃত্যুর মুখোমুখি হয়ে দেখেছ, যে মৃত্যু স্বচক্ষে দেখে ফিরে এসেছে সে সহজে মরতে চায় না। এত শক্ত কথা বলবেন না আমাকে, এসব আমার মাথায় ঢোকে না। তাহলে কি বলবো? ভালোবেসে কথা বলুন, ওই যেমন রেস্কিউ করার পরে বলেছিলেন। তোমাকে আমি একটা শাস্তি দিতে চেয়েছিলাম রিদি, কিন্তু এখন দেখছি তুমি কন্টিনিউয়াসলি আমাকে পাল্টা শাস্তি দেওয়ার প্ল্যানিং করে চলেছ। সেটা কিভাবে? বোকার মতো প্রশ্ন করে রিদি। আরবিন ফিসেল হেসে ওর নাকে আঙ্গুল দিয়ে আলতো করে একটা টোকা দিয়ে বলল, এই যে এত বেশি কান্নাকাটি করো, তোমার এই কান্নাকাটি আমার সহ্য হয় না, মাথা যন্ত্রণা করে। রিদি আর কান্নাকাটি করলো না, চুপ করে গেল। আরবিনের বুকে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে পড়ে রইল। আরবিন এবার ওর পিঠ আঁকড়ে ধরে ফিসফিসিয়ে বলল, ভেবে দেখলাম, বুঝলে, কি? তোমাকে ছাড়া যাবে না। আমার জীবনে বিনোদনের বড্ড অভাব। তোমার এই রাগ, জেদ দেখানো, কান্নাকাটি, এসবে আমি দারুণ বিনোদন পাই। মিস করি কিভাবে বলো তো? তাছাড়াও তুমি যে পাগল ছাগল, ছেড়ে দিলে কার খপ্পরে যে পড়ো তার ঠিক নেই। আমি ছাড়া আর কেউ তোমাকে হ্যান্ডেল করতে পারবে বলেও মনে হয় না। রিদি আরবিনের বুকে একটা ঘুষি মারল বেশ জোরে। আরবিন এবার শব্দ করে হেসে উঠে, তারপর বলে, তাছাড়াও যথেষ্ট শিক্ষা হয়েছে তোমার, দেশকে চিনতে শিখেছো, দেশের কথা ভাবছো, এইটুকুই চেয়েছিলাম আমি। আমাকে চাননি? ভাবছি। কি ভাবছেন? বলতে পারছি না এখন। বলুন না। বলার মতো তেমন কিছু নয়। আচ্ছা, বলতে হবে না। ওইখানে জড়িয়ে ধরে যা বলছিলেন তাই বলুন আবার। কি বলেছিলাম ভুলে গেছি। রিদি আরবিনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বসলো। আরবিন বাধা দিল না। রিদি কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, আমি এই সপ্তাহের মধ্যে ঢাকা ফিরবো। আব্বুকে আজই কল করে বলবো আমাকে নিয়ে যেতে। একেবারে চলে যাওয়ার পরিকল্পনা? ভাবছি। ছেড়ে থাকতে পারবে? আলবাত পারবো। তোমার পড়াশোনা? উদ্ভাসের কার্ড আছে না? ঢাকা ফিরে ঢাকার ব্রাঞ্চে কার্ড দেখালেই ক্লাস করতে পারবো, ওতে কোনো অসুবিধা নেই। ফ্যামিলিকে কি বোঝাবে? ভেবেছি একটা কথা, এতদিন যে কেন মাথায় আসেনি, আসলে আরো আগে চলে যেতাম। কি বলবে? আপনাকে বলতে বাধ্য নই, শুধু জেনে রাখুন আমি আপনার সাথে থাকছি না। কারণ? আপনার মতো মানুষের সাথে থাকা যায় না। ও তাই নাকি? জানতাম না তো। আপনি কিছু জানেন না। আসলেই জানি না, তুমি সর্বজান্তা। আপনাকে আমি খুন করে ফেলবো, মেরে ফেলবো একদম। আরবিনের শার্টের কলার চেপে ধরে বলে রিদি। আরবিন কিছুক্ষণ তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বলে, হাত সরাও। শার্টের কলার চেপে ধরে বাতরামি করা আমি পছন্দ করি না। আরবিনের এই চাহনি সব সময় ভয় পায় রিদি। বিনা বাক্যে হাত সরিয়ে নেয় ও। আরবিন এবার উঠে বসে। রিদির 2 হাত নিজের হাতের মুঠোয় টেনে নিয়ে বলে, আমি সব কিছু প্রকাশ করতে পারি না দিদি, এটা আমার ব্যর্থতা। তোমাকে কষ্ট দেওয়া আমার ইন্টেনশন নয়। তাহলে কি? জানি না, তবে এতটুকু জেনে রাখো, তোমার কোথাও যাওয়া হচ্ছে না। আমার পারমিশন ছাড়া এখান থেকে এক পাও নড়াবে না। যাবো তো আমি অবশ্যই, আপনার কথা শুনতে বাধ্য নই। বাধ্য? কেন? কারণ তুমি আমার। আরবিন পুরো কথাটা শেষ করতে পারে না, তার আগেই ওর ফোনের রিংটোন বেজে ওঠে। আব্দুল মুহিত স্যার কল দিয়েছেন। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আব্দুল মুহিত স্যার বলে উঠলেন, তুমি এখন কোথায় আছো আরবিন? স্যার কোয়ার্টারে এসেছি। ডিউটি টাইম চলছে তোমার, দ্রুত ক্যান্টনমেন্টে আসো। স্যার 15 মিনিটস টাইম দেন, ওয়াইফের সাথে আছি। না না না, 5 মিনিট সময় দেওয়া যাবে না, দ্রুত আসো, মিটিং ডেকেছে। আরবিন এবার রিদিকে সরিয়ে ঘুরিয়ে কিছুটা চাপা স্বরে ফোনের বলল, আপনার বউ রাগ করে বাচ্চা কাচ্চা সমেত বাপের বাড়িতে চলে গেছে বুঝলাম। এখন আপনি কি চাইছেন? আপনার অফিসাররাও বউহারা হোক? আব্দুল মুহিত ফোনের ওপাশ থেকে হো হো করে হেসে উঠলেন। যেন কত বড় রসিকতা করে ফেলেছে আরবিন। তার হাসি শুনে বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে ফেলল আরবিন। রসিকতা মোটেও করেনি ও, বরং খুবই সিরিয়াসভাবে কথাটা বলেছে। আব্দুল মুহিত এবার বললেন, বউ গেলে কত বউ আসবেন, ওসব ছাড়ো, এখন ডিউটিতে আসো। পরে বরং ফিরে দুটো মিষ্টি মিষ্টি কথা বলবেন, সব ভুলে যাবেন। আরবিন দীর্ঘশ্বাস ছাড়ে। আসছি। কল কাটলো, তারপর উঠে দাঁড়িয়ে এলোমেলো ড্রেস ঠিক করে নিতে লাগলো। হৃদি শাড়ির আঁচল উঠিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো, প্রশ্ন করলো, কোথায় আছেন এখন? ক্যান্টনমেন্টে। ও। হৃদি কিছু একটা শোনার আশায় দাঁড়িয়েছিল। আরবিন কোনো কথা বলল না। হৃদি ওকে জিজ্ঞেস করলো, তাহলে আমি বাপের বাড়িতে যাচ্ছি, ডিসিশন ফাইনাল।
বাপের বাড়িতে কি মধু আছে? ওসব বাপের বাড়ির ভূত ছাড়ো, পড়াশোনায় মন দাও। হুট করে ওয়েদার চেঞ্জ করলে শেষে ঝামেলায় পড়বে। পড়বো মরবো সব হোক, তাও আমি আপনার সাথে থাকবো না, নয়কার না। হৃদি কোমরে 2 হাত রেখে মূলত ঝগড়া করার জন্যই দাঁড়িয়েছে। আরবিন কিছু বলল না, পাল্টা জবাবও দিল না। কিছুক্ষণ নির্লিপ্ত চাহিনিতে হৃদিকে সম্পূর্ণ অবলোকন করলো। তারপর 2 হাত নিজের প্যান্টের পকেটে রেখে হৃদির ঠোঁটে আলতো করে একটা চুমু খেলো। ঘটনার আকস্মিকতায় শিউরে উঠল হৃদি, হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আরবিন দ্রুত বেরিয়ে যেতে যেতে বলল, আজ রান্নাটা তুমি করো। ফ্রিজে দেখো মাংস আছে আর কিছু মাছ, যা মন চায় রান্না করো। আর ঝাল কম দিও, বেশি ঝাল আমি খেতে পারি না কিন্তু। আরবিন ক্যান্টনমেন্ট থেকে কোয়ার্টারে ফিরেছে মাত্র। ফ্ল্যাটের একটা চাবি সব সময় ওর কাছেই থাকে, সেটা ব্যবহার করে ভেতরে প্রবেশ করলো আরবিন। ড্রয়িং রুমে এসে দেখলো ড্রয়িং রুমের আলো নেভানো, হৃদির ঘরের দরজা খোলা, আলো জ্বলছে ও ঘরে। আরবিন শরীরের ওপর চাপানো শার্টটা খুলে সোফার উপরে রেখে হৃদির ঘরের দিকে গেল। হৃদির লাগেজে নিজের সব জামা কাপড় জিনিসপত্র গুছিয়ে রাখছিল। দরজার কাছে দাঁড়িয়ে নিঃশব্দে দৃঢ় হয়ে সরু দৃষ্টিতে ওর কার্যক্রম দেখলো আরবিন। হৃদি ঘাড় ঘুরিয়ে এক নজর দেখলো আরবিনকে, তারপর ওড়নার ভাঁজ করতে করতে বলল, আপনার জন্য রান্না করে রেখেছি, প্রয়োজন পড়লে গরম করে নেবেন, না হলে আমাকে বলবেন গরম করে দিব। ঝাল ঠিকঠাক মতোই দিয়েছি, ও নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। আরবিন এবার এগিয়ে গেল হৃদির কাছে, ওর পেছনে দাঁড়িয়ে উকি মেরে প্রশ্ন করলো, কি করছো তুমি? চোখ দিয়ে দেখতেই তো পারছেন। কি হয়েছে? কি হবে? লাগেজ প্যাক করছো কেন? বাপের বাড়িতে যাব, আব্বুকে কল দিব সবকিছু গোছানোর পরে, বলবো আগামীকালের মধ্যে আমাকে নিয়ে আসতে। প্রতিদিন একটু একটু বিনোদন না দিলে তোমার চলে না? না চলে না। তো কতদিনের জন্য যাচ্ছ? জানি না। আচ্ছা যাও। আরবিনকে এত সহজে মেনে নিতে দেখে বেশ অবাকই হলো হৃদি। কিছু বলল না যে, মনে মনে একটু কৌতূহল জাগলো ওর। তবে ভুল ভাঙলো মিনিট 2 পরেই। আরবিন হৃদিকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে ওর ঘরে দাঁড়িয়ে সেলফোনটা বের করলো পকেট থেকে। তারপর নাম্বার ডায়াল করে নিজের আব্বাকে কল দিল। ইকবাল জামাদার কল রিসিভ করতেই আরবিন বলে উঠল, হ্যালো, কেমন আছেন আব্বা? আলহামদুলিল্লাহ ভালো আছি বাজান, তোমরা দুজন কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মা কেমন আছে? তোমার আম্মাও আছেন ভালো, একটু জ্বর ঠান্ডা লেগেছে এই আর কি। এমন ওয়েদারে এসব হওয়াটা অস্বাভাবিক নয়। তা আম্মাকে নিয়ে তো সিলেট আসতে পারেন, ওয়েদারও চেঞ্জ করা হবে আর কিছুদিন বেড়ানো হয়ে যাবে না হয়। প্রস্তাবটা মন্দ নয়, কিন্তু আমি এত বড় কোচিং ফেলে রেখে আসি কিভাবে বলো তো? তাহলে আম্মাকেই পাঠিয়ে দেন। মূলত একথা বলতেই ফোন দিয়েছিলাম। আমি ম্যাক্সিমাম টাইম ক্যান্টনমেন্টে থাকি। আপনাদের বৌমা কোচিং টাইম বাদে অবসরে প্রায় সারাদিনই কোয়ার্টারে একা বিরক্তিকর সময় কাটায়। আম্মা আসলে ওরও বরং ভালো লাগবে, একটু সঙ্গ পাবে, সময়টাও সুন্দর কাটবে। আসলে ওই আমাকে বলছিল আম্মাকে যেন আসতে বলি। আচ্ছা, আমি তাহলে অতি দ্রুতই এই সপ্তাহের মধ্যে তোমার আম্মাকে পাঠানোর ব্যবস্থা করছি। এই সপ্তাহের মধ্যে নয় আব্বা, আপনি দেখুন কোনোভাবে আগামীকালই আম্মাকে পাঠানো যায় কিনা। তাহলে কাল ভোরের বাসেই উঠবো আমরা। তোমার আম্মাকে সিলেট পর্যন্ত এগিয়ে দিয়ে আমি আবার ফিরে যাব। আরবিন আর ইকবাল জামাদারের মধ্যে আরও কিছুক্ষণ কথা হলো। হৃদি শুধু হতভম্ব হয়ে দেখতে লাগলো আরবিনকে। কি জটিল চাল চেলেছে ওকে এখানে আটকে রাখতে। এত বুদ্ধি নিয়ে এই লোক রাতে ঘুমায় কিভাবে? ভাবলেই আশ্চর্য হয়ে যায় হৃদি। তবে পর মুহূর্তেই রাগ উঠল ওর। আরবিনের সামনে দাঁড়িয়ে আঙ্গুল উঁচিয়ে জোর গলায় বলল, আপনি যা খুশি করুন গে, আমি থাকছি না এখানে। আপনি আমার কথা কখনো ভাবেন না। আপনার সাথে থাকার প্রশ্নই আসছে না এখন। আব্বুকে কল দিয়ে আর সময় নষ্ট করব না। আমি এখনই লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছি। বাস স্টেশনে যেয়ে তারপর ঢাকার বাস ধরবো। আরবিন কিছুক্ষণ অদ্ভুতভাবে হৃদির দিকে চেয়ে থেকে গম্ভীর স্বরে বলে, আঙুল নামিয়ে কথা বলো। হৃদি আঙ্গুল নামালো না, বরং একইভাবে উঁচিয়ে রাখলো। আরবিনের মুখের দিকে আরো এগিয়ে নিল। আরবিন এবার হাত উঠিয়ে ওর আঙ্গুল চেপে ধরে মুচড়ে ধরল শক্তভাবে। হৃদি ব্যথায় কুকড়ে উঠতেই ছেড়ে দিয়ে বলল, কথাবার্তা না শুনলে এমনই করব এখন থেকে। তোমার মতো
ঘাওড়ার সাথে এসব করা জায়েজ আছে? হৃদির আঙ্গুল ছাড়তেই ও এবার আরবিনের পরনের জলপাই রঙের টি শার্টের গলার কাছটায় চেপে ধরল শক্ত করে। তারপর বলল, আপনি আমাকে নিয়ে ভাবেন কখনো? ভাবার টাইম পাই? তাহলে আমি চলে গেলে কি সমস্যা? আমি থাকলেও যা, না থাকলেও তাই। ন্যূনতম কিছু চেঞ্জ হবে বলে আমার মনে হয় না। তাহলে এত তোড়জোড় কেন আমাকে আটকে রাখার? হৃদি আরবিনের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রশ্নটা করার পরে। আজ জবাব নিয়েই ছাড়বে ও। আরবিন একটা শব্দও বের করলো না মুখ দিয়ে। ঠোঁট কামড়ে হৃদির দিকে তাকিয়ে রইল। হাত উঠিয়ে ওর এলোমেলো চুলগুলো ঠিক করে কানের পাশে গুজে দিল। হৃদি এবার কলার ধরে ঝাঁকি দিয়ে বলল, কি হলো, জবাব দিচ্ছেন না কেন?